নমস্কার, শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের সুস্থ হয়ে ওঠার অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের ভালো থাকার অনুষ্ঠান। যে কোনো দুরারোগ্য ব্যাধি হোক বা কোনো সাধারণ ব্যাধিতে আপনি আক্রান্ত হয়ে থাকেন, সেখান থেকে আপনি কিভাবে সুস্থ হয়ে উঠবেন সেই উপায় বলে দেয় এই অনুষ্ঠান। বা এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থাকেন তারা সবসময় আপনাদেরকে গাইড করেন কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আপনারা। এবং এখানে সমস্ত ট্রিটমেন্টই হচ্ছে টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, মানে সায়েন্টিফিক ওয়েতে এখানে ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদিক উপায়ে। আয়ুর্বেদিক হচ্ছে সেই বিজ্ঞান যার মাধ্যমে আমরা প্রাকৃতিক উপায়ে দীর্ঘায়ু লাভ করতে পারি। তাই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন আয়ুর্বেদের মাধ্যমে এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মাধ্যমে। কারণ এখানে রয়েছে অত্যন্ত উন্নত মানের আয়ুর্বেদ চিকিৎসা, যেটা আমরা বলতে পারি একেবারে বিশ্বমানের আয়ুর্বেদিক চিকিৎসা, যার মাধ্যমে এখানে কিন্তু প্রচুর রুগীরা আসছেন যারা অল্প দিনের মধ্যে তাদের দুরারোগ্য অনেক ব্যাধি থেকে সুস্থ থাকছেন, ভালো থাকছেন। তাই আজকের দিনে সবচেয়ে বড় যে কথা, যে আমরা যাতে সকালবেলায় উঠেই আমরা যেটা ভাবি যে আজকের দিনটা যেন আমাদের সুস্থভাবে কাটে। কারণ বিভিন্ন জায়গা থেকে বা বয়সের কোনো মানে মাপ নেই। দেখা যায় যে ছোট ছেলে মেয়েদের থেকে নিয়ে একেবারে বৃদ্ধ বয়সে যারা আছে প্রত্যেকের ক্ষেত্রেই এমন কিছু ব্যাধির দ্বারা তারা ব্যতিব্যস্ত হচ্ছে যেটা কখনো ভাবতেই পারেনি। আসলে আমাদের এই যে ফাস্ট লাইফস্টাইল বা আমাদের এই ফোন কেন্দ্রিক যে লাইফস্টাইল, তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রোগের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। আর সেখান থেকে আপনি কিভাবে সুস্থ থাকবেন সেই উপায় বলে দিতেই আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। প্রথমে ডাক্তারবাবুকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমাদের আজকে এই যে এত ফাস্ট লাইফের পরে প্রথমত আমাদের খাদ্যাভ্যাস, সেটার ওপরে আমাদের কারোর নজর নেই, এবং দ্বিতীয়ত হচ্ছে সব সময় আমাদের ওই একটা ফোন কেন্দ্রিক জীবনযাপন। তার ফলে দেখা যাচ্ছে যে ব্যথা বেদনার জায়গাটা আজকে একেবারে বলতে পারি যে 9-10 বছর বাচ্চাদেরও হচ্ছে। তারা বাবা মার কাছে রিপোর্ট করছে বা বাবা মার কাছে এসে বলছে যে আমার ঘাড় ব্যথা করছে, আমার হাত ব্যথা করছে, পা ব্যথা করছে। এবং আরেকটি ব্যাপার যে আজকালকার ছেলেমেয়েরা ওই খেলাধুলা করতে একেবারেই ভুলে গেছে বিভিন্ন কারণে। তাদের এই যে ব্যথা বেদনার জায়গাটা ভীষণভাবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে। এটা কেন হচ্ছে? দেখুন, ছোটদের কথা যদি বলা যায়, এটা কিন্তু একটা কমপ্লিটলি একটা লাইফস্টাইল রিলেটেড সমস্যা। আজকাল দেখা যাচ্ছে ব্যথাটা কিন্তু শুধু একটা বয়স রিলেটেড সমস্যা আজকে আর নেই, এটা কিন্তু লাইফস্টাইল রিলেটেড একটা সমস্যা। আমাদের যে জীবনশৈলী, প্রতিদিনের যে আমাদের রুটিন, তাতে দেখা যাচ্ছে যে আমরা এমন এমন কিছু ভাবে চলাফেরা করছি, এমন ভাবে আমরা সারাদিনটা কাটাচ্ছি, যার ফলে এটার সৃষ্টি হচ্ছে। এবং তার জন্যই কিন্তু ছোটদেরও কিন্তু আজকাল দেখা যাচ্ছে এই ব্যথার সমস্যাটা খুব বাড়াবাড়ি হচ্ছে। কেমন, আমি যদি শুরু করি, যারা স্কুলে যাচ্ছে, একদম ছোট বাচ্চারা, তাদের কি হচ্ছে দেখবেন, তাদের ব্যাগটা প্রচন্ড ভারী হয়। এবং এই যে ব্যাগটা ভারী, সেটা তারা পিঠে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। বাস থেকে নেবে হোক বা ধরুন তাদের গাড়ি থেকে নেবে হোক বা যেটা ট্রাভেল করছে, স্কুল গেট থেকে একদম স্কুলের ক্লাস অবধি ওদের কিন্তু এটা বয়ে নিয়ে যেতে হয়। এবং সেই ওজনটা কিন্তু খুব বেশি। প্রত্যেকটা বাচ্চারই দেখা গেছে যার কাঁধে এই ব্যাগ আছে, তাদের কিন্তু 90% বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যথাটা তারা অনুভব করছে। কারণ প্রথম কথা, ছোটরা সবাই যে খুব বেশি মাস্কুলার ফিগার হয় বা একটা শক্তিশালী চেহারা হয় তা তো না। সবাই ছোটরা সরু রোগা পাতলা এরকমই বেশি থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে। আবার ধরুন যারা খুব মোটা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও প্রবলেমটা কোথায় আসছে, যে তারা যখন এরকম ভারীটা ক্যারি করছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে হাঁটুতেও ব্যথা শুরু হয়ে যাচ্ছে অটোমেটিক। আমরা কি দেখতে পাই যে অল্প বয়সী বাচ্চাদের এটা একটা বড় কারণ, যার জন্য তাদের কোমরে, ঘাড়ে বা ধরুন হাঁটুতে ব্যথা দেখা দিচ্ছে। দ্বিতীয়ত আরেকটা যেটা লাইফস্টাইল ডিসঅর্ডার বলবো আমাদের ব্যথাটার কারণ, সেটা হচ্ছে আমাদের আজকের দিনে মোবাইল। আগেকার দিনে কি হতো, বইয়ে পড়াশোনা হতো। প্রথম কথা, বেশিরভাগ বাড়িতেই একটা চেয়ার টেবিলে বসানো হতো,
অথবা বিছানাতেও যারা পড়াশোনা করার হ্যাবিট আছে তারা একটা উঁচু টুল রেখে তার উপরে বই রেখে পড়াশোনা করতো এবং লেখাপড়া করতো। কিন্তু আজকাল দেখা যাচ্ছে পড়াটা অনেকটা কিন্তু মোবাইলে সবাই মানে মোবাইল ব্যবহার করে শেখার চেষ্টা করছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত আরেকটু যারা বেশি অ্যাডভান্স ভাবে দেখতে চাইছে তারা কি আরো সিস্টেমেটিক ভাবে তারা কি হচ্ছে ল্যাপটপ অথবা আমাদের পিসি মানে টেবিল টপ যেটা আছে সেটার মধ্যেই কিন্তু কম্পিউটারে দেখতে পাচ্ছে। তৃতীয়টা আরেকটা কি হচ্ছে মোবাইল অতিরিক্ত ঘাটা। আপনি যেটা বললেন খুব একটা সুন্দর প্রশ্ন যে আজকাল ছেলে মেয়েরা খেলায় না, একদম একেবারেই না। তাদের কোনো ফিজিক্যাল গেম নেই, মানে যেখানে কায়িক পরিশ্রম করতে হবে, শারীরিক পরিশ্রম হবে, সেরকম খেলাধুলো 99% ছেলে মেয়েদের মধ্যে নেই। তাদের বেশিরভাগের খেলাধুলোর জায়গা হচ্ছে তাদের মোবাইল। তো এই যে ঘন্টার পর ঘন্টা মাথা নিচু করে মোবাইল ঘাটা, তারপরে বা ল্যাপটপ বা মোবাইলে পড়াশোনা করা, এই সবগুলো মিলিয়ে কি হয়, তাদের যে মেরুদণ্ড হাড়ের যে বক্রতাটা থাকে বা কার্ভটা থাকে সেটা নষ্ট হয় এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি হয়। এই করে করেই দেখা যায় যে আমাদের বাচ্চাদের মধ্যে এই ব্যথার প্রবলেমটা কিন্তু আজকাল চলে আসছে। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন কি হয়েছে। আমি বর্ধমান থেকে বলছি, প্রিয়া। আচ্ছা, আমার আমার প্রচুর চুল উঠে যাচ্ছে, মানে শুনতে বয়স পাচ্ছি না, কত? একটু জোরে বলুন। চুল উঠে আসছে প্রচুর মাথায়। ও আচ্ছা। বয়স কত আপনার? আমার 17 বছর। 17 বছর। আপনি চুলে কি ইউজ করেন? তেল। আচ্ছা, তেল ইউজ করছেন। আর চুল যে পড়ে যাচ্ছে, রাতে কটা থেকে কটা অবধি ঘুমন? 11টার সময়। 11টায় ঘুমন? সত্যি ঠিক ঠিক করে বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলুন যে আপনার খাদ্য খাবারের ধরনটা কেমন? খাদ্য খাবারের যেমন বেশি, মানে দেরি হয়ে যায় খেতে। রিচ আপনি খাবার টিভি খান? সাউন্ডটাকে বন্ধ করুন। হ্যাঁ, দেরি হয়ে দুপুর বেলায় কি খান? ভাত খাই। মানে আর সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলা মুড়ি খাই। মানে রিচ খাবার খান কি, মানে বেশি তেল মশলা দেওয়া খাবার খাচ্ছেন নাকি একদম ঝাল তেল মশলা কম খাচ্ছেন? তেল মশলাটা পরে পারি। আচ্ছা, আবার আরেকটা কথা বলুন আমায়। আপনার এই এখন ছোট্ট বয়স, একেবারে কম বয়স, সেখানে আপনার আর কোনো পিরিয়ডস এর গন্ডগোল হয়? হ্যাঁ, হয়। পিরিয়ডস এর সমস্যা আছে, ঠিক আছে, শুনতে থাকুন। আর কোনো থাইরয়েডের টেস্ট করেছেন কখনো? তার টেস্ট করাইনি। চেহারা কি ভারী না পাতলা? না, চেহারা ভারী একটু। ভারী একটু, ঠিক আছে, শুনতে থাকুন আমি বলছি। দেখুন, মেয়েদের ক্ষেত্রে এই যে চুল পড়ার সমস্যাটা, তার একটা বড় কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জ। মেয়েদের ক্ষেত্রে অনেক সময়, বিভিন্ন সময়ে দেখা যায় যে মেয়েদের হরমোন চেঞ্জ হতে থাকে, আর সেটা যদি ইমব্যালেন্স হয়, মানে ঠিক মতো ফাংশন না করে, তখন কিন্তু চুল পড়ার সমস্যা চলে আসে। প্রথম কথা, আমি তুমি করেই বলি, ছোট যেহেতু তুমি, প্রথম কথা একটা মাথায় রাখবে, তেল দিয়ে কিন্তু চুল ঠিক হয় না, ঠিক আছে? তেল হচ্ছে জাস্ট একটা, তোমার যেমনি আমরা গায়ে ময়শ্চারাইজার লাগাই তেমনি চুলের জন্য তেল লাগানো হয়। কোন তেলটা কাজ করবে? যদি তোমার সব সমস্যা শুনে কোনো ডাক্তারবাবু তোমাকে কোনো আয়ুর্বেদিক, যার মধ্যে বিভিন্ন ধরনের জড়িবুটি আছে, সেরকম কোনো তেল দেয়, তাহলে সেটা তোমার চুলের জন্য ভালো। কিন্তু নর্মাল যেগুলো তেল বাজারে কিনতে পাওয়া যায় বা অ্যাড দিয়ে বিক্রি করে, সেই সব কিন্তু চুলের জন্য খুব একটা উপকার হয় না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, তেল লাগালে চুলের গোড়ায় গিয়ে নোংরা জমে এবং সেই নোংরাগুলো থেকেও চুল পড়ে, ঠিক আছে? আবার অনেক সময় খুশকি যদি কারো থাকে, শীতকালে যেটা বেড়ে যায়, সেখানে লোমের কূপগুলো বন্ধ করে দেয়, সেখানে থেকেও কিন্তু চুল পড়া আমরা দেখতে পাই। এছাড়া হরমোনের যে কথাটা বললাম, যদি কোনো মহিলার দেখা যাচ্ছে তার পিরিয়ডস এর সমস্যা আছে, রেগুলার ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে, গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে, প্রত্যেক মাসে ঠিক টাইমে হচ্ছে না, উল্টো পাল্টা হচ্ছে, বা কোনো মাসে হচ্ছে কোনো মাসে হচ্ছে না, বা মেয়েদের মধ্যে আজকাল খুব একটা বেশি দেখা যাচ্ছে যেটা পিসিওডি, পলিসিস্টিক ওভারি, যেটা একটা ডিজিজ,
এই ডিজিজটা যদি কারো থাকে সেটা ওভারির মধ্যে সিস্ট হয়, ছোট ছোট দানা দানা সিস্ট হয়, ঠিক আছে। এই সিস্ট গুলোর জন্য কিন্তু দেখা যায় অনেকের চুল পড়া শুরু হয়ে যায়। তো এরকম অনেকগুলো কারণ থাকে, এবং থাইরয়েডের যদি প্রবলেম থাকে সেখান থেকেও চুল পড়বে। প্রথম কথা আমাদের খুঁজে বার করতে হবে তোমার চুলটা পড়ছে কেন, তার জন্য আমাদের কাছে একবার আসতে হবে, ডাক্তারবাবুদের দেখাতে হবে। তার পাশাপাশি তাড়াতাড়ি রাতে ঘুমোবে, এবং যেটা করবে খাদ্য খাবারটা বেশি রিচ খাবে না। বেশি রিচ খেলে স্কিনও নষ্ট হয়, আবার চুলও নষ্ট হয়, ঠিক আছে। তুমি সব রকম খাদ্য খাবার খাবে, মাছ মাংস ডিম যা যা ভালোবাসো সব খাবে, কিন্তু রিচ খাবার খাবে না। মানে ফাস্ট ফুডটা যত কম পারবে তত খাবে, কম। এবং তার সাথে অতিরিক্ত গ্রেভি জাতীয় খাবার, মানে যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, সেই খাবারগুলো যত অ্যাভয়েড করবে তত দেখবে তোমার পেটও ভালো থাকবে, পেট ভালো থাকলে চুলও ভালো থাকবে। বেশ, তাহলে যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, এবং বিশেষত বলবো এই ধরনের চুল বা স্কিন সংক্রান্ত সমস্যায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে রয়েছে এর ইস্থেটিক ডিপার্টমেন্ট লা এলিগেন্স, যেখানে আমাদের চুল, স্কিন এবং ত্বকের সমস্যার, মানে স্কিন মানে তো ত্বক, মানে ত্বকের সমস্যার নানান সমাধান আপনারা পেয়ে যান, এবং সেটাও কিন্তু একেবারে মডার্নাইজড ওয়েতে। অতএব যারা রোগ ব্যাধিতে আক্রান্ত বা স্কিন বা চুলের সমস্যাতে রয়েছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নাম্বারের মাধ্যমে 9830235527 অথবা 9830235537। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিভিন্ন যে শাখা প্রশাখা রয়েছে সেগুলো কোথায় কোথায় পাচ্ছেন জানিয়ে দিচ্ছি। বলুন কে আছেন সাথে। নমস্কার। হ্যালো, নমস্কার, হাওড়া থেকে দীপঙ্কর মন্ডল বলছি। আচ্ছা বলুন বলুন। সুন্দর তো বলছি, আমার মানে বড় বেরোচ্ছে, কিন্তু কিন্তু ভালো হচ্ছে না, কিন্তু সেই সমস্যাটা আমার প্রচুর হয়ে আছে। বয়স কত? তার জেদি আছে। বয়স এই 17। 17। আচ্ছা, তুমি সারাদিনে মুখ কবার ধো? ধোই, মুখ ধোয়ার সময় ধোই, আর একবার ফেস করে একবার। আচ্ছা, আর মুখে তোমার কি বেশি তেল তেলে স্কিন নাকি ড্রাই স্কিন না কেমন? তেল তেলে। তেল তেলে, ঠিক আছে। আর ব্রণ যে হচ্ছে ওগুলো কি গেলে দিচ্ছ, হাত দিয়ে টিপে গেলে দিচ্ছ? হালকা একটু বেরোলে, ফুলটা বেরোচ্ছে, ওইটা হালকা বেরোচ্ছে একটু। আচ্ছা, না ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকো কি করবে আর কেন হচ্ছে। প্রথম কথা হচ্ছে মুখটা সারাদিনে 2 থেকে 3 বার ধুতে হবে। শুধু জল দিয়ে ধুলে হবে না, ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে। ফেস ওয়াশ দিয়ে ধুলে কি হবে, তোমার যে মানে ডেড সেলগুলো থাকে সেই সেলগুলো সরে যাবে, মুখের দিকে থাকবে না। কি হয়, আমাদের যে লোমকূপগুলো আছে, ঠিক আছে, ওখানে দিয়ে কি হয়, একটা সিবাম বলে একটা তেলের মতো জিনিস ভেতর থেকে বেরায়। এবার যদি তোমার মুখের ওই লোমকূপগুলো ঢেকে যায় তোমার স্কিনের মধ্যে ডেড সেল থেকে, অথবা ধরো অতিরিক্ত অয়েলি স্কিন, অয়েলটা ওখানে জমে আছে, সেখানে এসে মানে বাইরের ধুলোবালি এসে জমে গেল, তাহলে ওই জায়গাটা ব্লক হয়ে গেল। এবার কি হয়, তখন ভেতর থেকে যে সিবাম বলে যে তেলের মতো জিনিসটা বেরায়, সেটা বেরাতে পারে না। যেহেতু বেরোতে পারে না, ওখানে একটা ফুসকুড়ির মতো দানা দিয়ে দেয়, যেটাকে আমরা বলছি অ্যাকনে, ঠিক আছে, বা পিম্পলস বলছি। তো পিম্পলস অনেক রকম হয়, কতগুলো যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এগুলোকেও আমাদের পিম্পলস বলা হয়। আবার ধরো তোমার যেটা আছে তোমার একদম অ্যাকনে, যেটা এই যেটা তোমার হচ্ছে বলছো, একটা পুজের মতো হচ্ছে প্রথমে, তারপরে টিপছো, একটা শ্বাস মতো বেরিয়ে যাচ্ছে, এটা অ্যাকনে। আবার অনেক সময় সিস্টের মতো হয়, মানে ফোড়ার মতো, দেখবে এক একজনের বড় বড় হয়, লাল লাল বড় বড় শক্ত, ওগুলো হচ্ছে সিস্ট, ঠিক আছে। সবগুলোই কিন্তু তোমার অ্যাকনে আর কি, পিম্পলসটা আলাদা নাম। তো এগুলো কিন্তু তোমার হচ্ছে ওই জন্য, কারণ তোমার বয়সে আরেকটু ছোটবেলার থেকে মানুষের ওই যে তেলটা বেশি বেরোনো শুরু করে স্কিনের উপরে, সেটা যখন বাধা পায় তখনই কিন্তু এই প্রবলেমটা হয়। আর তোমার তেল তেলে স্কিন, তার মানে ওখানে নোংরা খুব তাড়াতাড়ি জমে যায়। সারাদিনে 2 বার থেকে 3 বার কিন্তু মুখটা ভালো করে সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে ধোবে, ঠিক আছে। তো ফেস ওয়াশটাও কিন্তু ঠিক হতে হবে তোমার অয়েলি স্কিনের জন্য, যেটা মানে উপকার হবে সেরকম। যদি তোমার দরকার পড়ে হেল্পলাইন নাম্বারে আমাদের কল করো, সেইগুলো আমাদের কাছে পেয়ে যাবে, লা এলিগেন্সের প্রোডাক্ট রয়েছে। তো এইভাবে মেনটেন করো, দেখবে আস্তে আস্তে কিন্তু প্রবলেমটা ঠিক হবে। যদি দেখছো হচ্ছে না, তাহলে আমাদের কাছে কিন্তু আধুনিক কিছু ট্রিটমেন্ট রয়েছে,
যার দ্বারা তোমার ওই পিম্পলসটাকে কমানো যাবে, কালো দাগ হয়ে গিয়ে থাকলে সেটাকে ঠিক করা যাবে, আর যদি দেখছো যে গর্ত গর্ত হয়ে গেছে সেটাকেও ঠিক করা যাবে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ নমস্কার, আমি বলুন। মেছেরা থেকে বলছি। আচ্ছা, কি নাম? আমার নাম শ্রাবণী রুইদাস। আচ্ছা, বলুন কি প্রবলেম হয়েছে? ম্যাডাম আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে। মাইগ্রেনের? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা? মাইগ্রেনের সমস্যাটা ক্লাস 11 থেকে। হ্যাঁ, ক্লাস 11 থেকে হচ্ছে এটা। ক্লাস 11। এখন কত বয়স কত? এখন আমার বয়স ওই 20 বছর। অতিরিক্ত কি মানসিক চাপে ভোগেন? না, সেরকম কোনো ব্যাপার নেই। রাগ কতটা আছে? রাগ রাগ করি। রাগ হয় কত তাড়াতাড়ি রাগ হয়ে যায়? রাগ হয় বলতে হ্যাঁ, রাগের একটু আমার প্রবলেম আছে, মাঝে মাঝে রাগ হয়ে যায়। চট করে রাগ উঠে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই কি বলে, কাজকর্মের কি চাপ বেশি আছে? আপনি কি করছো এখন? পড়াশোনা করছেন তাই তো? হ্যাঁ পড়াশোনা করছি। আচ্ছা, খুব বেশি কি চাপ আছে পড়াশোনার? না, খুব বেশি তো চাপ নেই। আর রাতে ঘুম ঠিক মতো হচ্ছে? না, রাতে ঠিক করে ঘুম হয় না। মানে কেন হয় না? বেশি রাত জেগে থাকতে হয়? দুটোতে তো ঘুমোতে যাই, মানে স্টাডি শেষ করে। দুটো অবধি রাত পড়তে হয়? এই তো আপনি বললেন যে পড়ার চাপ নেই, আবার দুটো অবধি কেন পড়তে হবে তাহলে? এত রাত না, আমি বলে দিচ্ছি কিভাবে পড়ার টাইমটাকে চেঞ্জ করলে আপনার দুটো লাভ হবে, আপনি শুনতে থাকুন। একটা হচ্ছে আপনার এই প্রবলেম গুলো ঠিক হবে, তার সাথে সাথে পড়াটা আরো বেশি রিটেন হবে, মানে যা পড়বেন সেটা আরো বেশি মনে থাকবে। প্রথম প্রথম মনে হবে যে না, আমার রাতে না পড়লে শেখা যাবে না, এটা ভুল। ঠিক আছে? কারণ আমাদের মেমোরি সবচেয়ে বেশি ভালো ফাংশন করে মর্নিং এ। ঠিক আছে? আর ব্রেন রিপেয়ার হয় রাত্রে। যে টাইমটা আপনি পড়ছেন সেই টাইমটা হচ্ছে ব্রেনের রিপেয়ারের টাইম। ওই টাইমটায় জেগে থাকলে যে কোনো মানুষ, তাদের শরীরের রিপেয়ারটা কিন্তু স্লো হয়ে যায়। ঠিক আছে? সেটার জন্য কিন্তু আমাদের রাতে ঘুমোতে হবে। এইটাকেই বলে সার্কেডিয়ান রিদম বলে একটা কথা আছে। সেটা রাত্রে ঘুম, দিনে জাগা, এটাই হচ্ছে নিয়ম। তো আপনি একটা কাজ করুন। প্রথম কথা, আপনার এগুলো হচ্ছে, এটা কিন্তু নার্ভ রিলেটেড প্রবলেম। আপনার ব্রেনকে যত পারবেন শান্ত রাখতে হবে। তার প্রথম নিয়ম হচ্ছে কি, যে প্রাণায়াম করুন, রেগুলার প্রাণায়াম করুন, যাতে শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই বাড়ে। যত সুন্দর করে অক্সিজেন সাপ্লাই বাড়বে, তত ব্রেনে কিন্তু অক্সিজেনটা ভালো যাবে। ঠিক আছে? এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে অক্সিজেনটা সারা শরীরে ঘুরে বেড়াবে। এটা। দ্বিতীয়ত যেটা ব্যাপারটা হচ্ছে যে চট করে যে রেগে যাওয়ার ব্যাপারটা, প্রাণায়াম করলে তার সাথে সাথে মেডিটেশন যদি করেন, 10 মিনিট করেই স্টার্ট করুন। ঠিক আছে? দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার মন শান্ত হবে। মন শান্ত হলে দেখবেন নার্ভের ওপরে চাপ কম পড়বে। প্রথমে মানে এটা হচ্ছে বেসিক ব্যাপার। দ্বিতীয়ত যেটা, রাতে আপনি যে ঘুমোতে যাচ্ছেন, ঘুমটাকে আমি আরো তাড়াতাড়ি করুন। ভোরবেলা উঠুন। একজন প্রাপ্তবয়স্কের 7 ঘন্টা ঘুমোলে ঠিক একদম। আপনি দুটোতে ঘুমোচ্ছেন, দেরি করে উঠছেন, তার থেকে বেটার আপনি 11টায় ঘুমিয়ে যান। এইবার আপনি 7 ঘন্টা দেখুন, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টায় উঠুন। যদি 7 ঘন্টা ঘুমানোর সুযোগ না থাকে, 6 ঘন্টা ঘুমন, কিন্তু সাউন্ড স্লিপ ঘুমন। উঠে যখন দেখবেন আপনার অনেক ফ্রেশ লাগবে। কয়েকটা দিন একটু উল্টো পাল্টা হবে, ইচ্ছে করবে না উঠতে, কিন্তু হ্যাবিট যখন মানুষের হয়ে যায় তখন সেটা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে? দেখবেন তখন শরীর ওটাই চাইবে। উঠে পড়বেন, দেখবেন মেমোরি অনেক বেশি কাজ করবে, তখন ব্রেন ফাংশন অনেক বেশি হাই থাকবে এবং আপনার উপকার হবে। তার পাশাপাশি একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন। আপনার যে মাইগ্রেনের প্রবলেমটা, তার কিছু মেডিসিন আছে, আমরা সেই মেডিসিনগুলো যখন দেব, আস্তে আস্তে দেখবেন এটা পার্মানেন্টলি আপনার কিওর হয়ে যাবে। এবং এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট মানেই হচ্ছে আপনারা কিন্তু এইরকম একটা, মানে আপনাদের ডেইলি রুটিন, একটা দিনপঞ্জি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের ডায়েট পাচ্ছেন, আপনাদের সারাদিনে কি এক্সারসাইজ করবেন, একদম কেমিক্যাল ফ্রি ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে। এবং একদম বলবো যে প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে সুস্থ করে তোলা হয়। তাই যে কোনো রোগের চিকিৎসার জন্য আপনারা অবশ্যই হাত ধরুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। এবং এখানে যে এস্থেটিক ডিপার্টমেন্ট আছে, নিজেকে সুন্দর রাখতে হলে আপনারা সেই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন, যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে লা এলিগেন্স। এবং এখানে বিভিন্ন ধরনের বিউটি ট্রিটমেন্ট হয়ে থাকে।
এবং এই সবচেয়ে বড় কথা, আজকে যেমন ফোনগুলো পাচ্ছি ডাক্তারবাবু, মানে বেশিরভাগই হচ্ছে ব্রণ বা চুল পড়ে যাচ্ছে, এই ধরনের ফোন পাচ্ছি। আমাদের সোকল পার্লার এবং বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হয়, একটা হয় যে সুপারফিশিয়াল ট্রিটমেন্ট, একটা হলো ইন্টারনাল ট্রিটমেন্ট। তো এখানে আপনাদের ট্রিটমেন্টটা কি ধরনের হয়ে থাকে? দেখুন, সাধারণত আপনি যেটা বললেন, কোথাও কোথাও ইন্টারনাল ট্রিটমেন্ট হয়, মানে মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট হয়, আবার কোথাও কোথাও বাইরে থেকে কিছু ট্রিটমেন্ট হয়, যেটা হচ্ছে আপনি পার্লারের উদাহরণ দিলেন, যেখানে ইন্টারনাল কোনো কাজ হয় না। কিন্তু আমাদের এখানে লা এলিগেন্সে কিন্তু একটা কম্বিনেশন ট্রিটমেন্ট হয়। কম্বিনেশন মানে দুটো জিনিস মিলিয়ে, এটাকে আজকালকার ভাষায় যেটা বলা হয় যে হাইব্রিড। সেটা কি? হ্যাঁ, তো সেটা হচ্ছে কি, আমাদের যে কোনো সমস্যা, সেটা শরীরের যে কোনো সমস্যাই হোক, স্কিন হোক, হেয়ার হোক, তার জন্য কিন্তু ব্যতিক্রম নেই, যে ভেতর থেকে কিন্তু সমস্যাটা মেইনলি শুরু হয়। 90% কেসে স্কিনের প্রবলেমগুলো সেটা ভেতর থেকে শুরু হয়, এবং তার প্রতিফলনটা আমরা দেখতে পাই আমাদের স্কিনের ওপরে। এবং যখন স্কিনের ওপরে চলে আসছে, তাহলে সেটাকেও ঠিক করার জন্য আমাদের বাইরে থেকে কিছু ট্রিটমেন্ট দিতে হবে। তার মানে ভেতর থেকে ট্রিটমেন্ট দেব, যেই রোগটা হচ্ছে সেটা আর না বাড়তে পারে, সেখানেই স্টপ হয়ে যায়, এবং তার যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্কিনের ওপরে হচ্ছে, সেটাকে আমরা কিন্তু কমিয়ে দেব বা মুছিয়ে দেব বাইরে থেকে ট্রিটমেন্ট দিয়ে। তাই জন্য এই দুটো কম্বিনেশনে যখনই হবে, তখনই কিন্তু তার রেজাল্ট লং লাস্টিং হবে, মানে দীর্ঘকালীন থাকবে রেজাল্টটা, এবং দেখা যাবে যে অনেক বেটার রেজাল্ট আসছে। আমি একটা উদাহরণ দিলে খুব সুন্দর এটা বোঝা যাবে। দেখুন, আমরা দেখি মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে গালের মধ্যে কালো স্পট হয়, যেগুলোকে আমরা বলি হাইপার পিগমেন্টেশন। তার একটা নাম আছে কি, মেচেদা। মেচেদা যেটা হচ্ছে সেটা কি, দেখা যায় যে গালগুলো কালো হওয়া শুরু হয়, আস্তে আস্তে বড় করে ছড়িয়ে যায়, অনেক সময় নাকের ওপর চলে আসে, ভুরুর ওপর হয়, ঠোঁটের নিচে হয়, এইসব জায়গায় এই জিনিসটা দেখা যায়, এবং স্কিনটাকে পুরো কালচে করে দেয়, বাদামি করে দেয়। খুব যাদের হয় তারা খুব মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে। সাধারণভাবে মানুষ কি করে, যে কোনো একটা ওষুধের দোকানে গেল, বলল একটা ক্রিমের কথা, যে দাগ ওঠার ক্রিম, এটা খুব ডেঞ্জারাস, দাগ ওঠার ক্রিম দিয়ে দিল, ঠিক আছে, তার দামও খুব বেশি হবে না, কিন্তু দেখা যাবে ম্যাজিকের মতো কয়েকদিনের মধ্যেই ওই দাগগুলো উধাও হয়ে গেছে। যে লাগাচ্ছে সে প্রচন্ড পরিমাণে প্রথমে খুশি হবে, এবং দেখা যাবে যে দাগ একেবারেই নেই হয়ে গেছে, স্কিনটা খুব চকচকে হয়ে গেছে। কিছুদিন পর যখন দাগ কমে গেল, ওই ক্রিমটা লাগানো বন্ধ হয়ে গেল, মলমটা, কিছুদিন পর আস্তে আস্তে ওই দাগগুলো আবার ফিরে আসবে, এবার কিন্তু আরো বাড়াবাড়ি হয়ে যাবে, আর যতটুক ছিল তার থেকে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ব্যক্তি কি করবে, আবার সেই দাগগুলোর জন্য আবার লাগানো শুরু করবে। এবার কিন্তু আর সে বন্ধ করবে না, দাগ চলে গেল লাগাতে থাকবে, দিনের পর দিন লাগাবে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। একটা টাইমে গিয়ে তার যে স্কিনটা দেখবেন, অনেকের স্কিন রাস্তায় গেলে দেখতে পাবেন লাল হয়ে থাকে, বিশেষ করে রোদে বেরালে আরো লাল হয়ে থাকে, ছায়াতে থাকলেও লাল। ওটা কিন্তু কোনো রং মাখেনি, সে কোনো মেকআপ করেনি, ওটা লাল হয়ে গেছে, কারণ স্কিনটা সেনসিটিভ হয়ে গেছে। এই যে মলমগুলো, তার মধ্যে স্টেরয়েড থাকে, সেই স্টেরয়েডের জন্য খুব তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায় দাগগুলো, এবং তারপরে যেটা হয়, যখন ফিরে আসে তখন আর সামলাতে পারে না। তখন যখন লাগাতে থাকে, লাগাতে লাগাতে কি স্কিনটা পুরো পাতলা হয়ে যায়, ভেতর থেকে যে রক্তের যে জালিকাগুলো সেগুলো দেখা যায়, এবং স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যায়। একটা টাইমে এমন ড্যামেজ হয়ে যাবে স্কিনটা ওটা লাগাতে লাগাতে, যে জ্বালা করবে, পাউডার দিলেও জ্বালা করবে, জল লাগালেও জ্বালা করবে, কিছুই লাগাতে পারবে না, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় স্কিন ফেটে যাচ্ছে, এতটা খারাপ হয়ে যায়। তো এই সময় ওইভাবে করলে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু করলে হবে না। আমাদের কাছে এরকম স্টেজেরও অনেক পেশেন্ট আসে। জানতে হবে ওই প্রবলেমটা কি। মেচেদাটা হয় হচ্ছে আমাদের স্কিনের নিচে মেলানিন বলে একটা পদার্থ থাকে, যে আমাদের স্কিনের মধ্যে বা চুলের মধ্যে কালো রং তৈরি করে, ঠিক আছে। যার শরীরে যত বেশি কালো রং তৈরি হচ্ছে, বুঝতে হবে ওই মেলানিনটা তত বেশি আছে। যদি আমাদের ইন্টারনাল কোনো প্রবলেম থাকে, হরমোনাল কোনো চেঞ্জ হয়, মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি করে হয়, কোনো ওষুধের সাইড এফেক্ট হয়, লিভার গরম হয়ে গেছে, মানে লিভারের সমস্যা দেখা দিচ্ছে, এরকম বিভিন্ন কারণে দেখা দেবে যে ওই কালো দাগগুলো বাড়ছে।
তাহলে আমি কি করতে হবে, আগে ভেতরের ট্রিটমেন্টটা করতে হবে, তার পাশাপাশি যে কালো দাগগুলো বাইরে দেখা যাচ্ছে বাইরে থেকে তার ট্রিটমেন্ট দিয়ে কমাতে হবে। তাহলে কি হবে, কালো দাগগুলোও কমবে, ভেতর থেকে জিনিসটা সুস্থ হয়ে যাবে, আর ফিরে আসবে না প্রবলেমটা। এই জন্যই এনবিপিতে এলে বা লাইলিগেন্সে এলে লোকেরা অনেক সুন্দর রেজাল্ট পায়, অনেক বেটার রেজাল্ট পায়। একদম। আচ্ছা, একটু দেখে নি যিনি ফোনে আছেন। আচ্ছা, আগে বলুন আপনি কে বলছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, বলুন কি হয়েছে। হ্যাঁ সমস্যা হচ্ছে মানে মানে সারাদিন মানে আমার মানে বাইককে মানে ইয়ে করতে হয়, আর তো এই রাত হলে মানে পা ব্যথা করে আমার প্রচন্ড। আচ্ছা, পায়ের কোন জায়গা ব্যথা করে? এই হাঁটুর নিচে। হাঁটুর নিচটা। আচ্ছা, আপনার যে বাইকে ট্রাভেল করেন তার সাথে সাথে কি অনেক বেশি দাঁড়িয়ে থাকতে হয়? হ্যাঁ 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 দাঁড়িয়ে থাকতে হয়। দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে মানে বাইকে ট্রাভেল করছেন, দুটো ব্যাপার হয়। আপনি বলছেন অতিরিক্ত বাইকে ট্রাভেল করেন, সেক্ষেত্রে কোমরে অনেক সময় ঝাঁকুনি লাগে, লাগতে লাগতে কি হয়, সেখানে নার্ভের উপরে চাপ পড়ে এবং সেই ব্যথাটা কিন্তু পায়ের পেছন দিক দিয়ে গিয়ে কোমর থেকে আস্তে আস্তে হাঁটুর নিচ অব্দি নেমে যায়। এটা এক ধরনের ব্যথা। আবার অনেকের দেখা যায়, এর জন্যই জিজ্ঞাসা করলাম আপনি ট্রাভেল করেন তার সাথে অনেক বেশি দাঁড়িয়ে থাকতে হয় কিনা। অনেকের দাঁড়িয়ে থাকতে থাকতে যে পায়ের যে কাফ মাসেলগুলো সেগুলোর মধ্যে ব্যথা শুরু হয়, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত দাঁড়ানোর ফলে ভেরিকোজ ভেন নামে একটা সমস্যা দেখা দেয়, যার ফলে ওইখানে কি হয়, রক্ত চলাচলটা ঠিক মতো করতে পারে না। ঠিক আছে, পাম্পিং গুলো, আমাদের যে ভেনগুলো আছে, সেই ভেনগুলো যে পায়ের থেকে ওপরে একদম হার্ট অব্দি নিয়ে যাবে যে রক্তটাকে, সেটা ভালো করে পাম্প করতে পারে না, ওখানে রক্ত জমাট বাঁধে এবং অনেক সময় কি হয়, ভেনগুলো লুজ হয়ে যায় এবং দড়ির মতো পাকিয়ে যায়, তখন কিন্তু ব্যথা হয়। এটাও আরেকটা কারণ। এবার আপনি একবার আসুন আমাদের কাছে, এসে দেখিয়ে নিন, দেখালেই বোঝা যাবে যে কি কারণে আপনার প্রবলেমটা হচ্ছে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট আমাদের এখানে করলে আপনি সেই ব্যথার থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। একদম। এবার একটু দেখে নেব যে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে বিভিন্ন সেন্টারগুলো রয়েছে সেগুলো কোথায় রয়েছে এবং সেখানে কোন ডক্টরদের আপনারা পাচ্ছেন। ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, আরামবাগে বসবেন ডক্টর এ হালদার, আসানসোলে ডক্টর বি শর্মা, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কাকদ্বীপে বসছেন ডক্টর এস খান, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে থাকছেন ডক্টর বি শর্মা, দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেটাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলাতে বসবেন ডক্টর বি শর্মা, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা, গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে বসছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার এবং বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল এবং আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা। আর তাছাড়াও কিন্তু আমাদের কলকাতাতে এবং হাওড়াতে যে চেম্বার রয়েছে, হাওড়াতে পাচ্ছেন আপনারা শিবপুর, দাসনগর, বালচিগুড়ি বাজার, বেলুর, আর কলকাতাতে থাকছে চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, মেন মানে হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। আর যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসবেন। তো এই হচ্ছে বিভিন্ন সেন্টার বা যে যে ডক্টরদের আপনারা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পেয়ে থাকেন। তো এবার একটু দেখে নেব এই যে এত পেশেন্টদের কথা বলছি যারা এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন, প্রতিদিন আসছেন এবং ট্রিটমেন্ট করিয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছেন, তারা কি বলছেন তাদের কথাগুলো একবার শুনে নেব। কোথায় বাড়ি আপনার? বিবিধিতে প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং
প্রচন্ড ভাবে লিভার ট্রাবল ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ দিতে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারিনি। আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডক্টর বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে হলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি খুব দেখাবার? খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? জেলা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাস ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছেন, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে। তো আমি সেই ডায়ালিসিস করবো না ভয়ে, আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে
আপনাদের যে কোনো জটিল কঠিন রোগের সহজ সরল চিকিৎসা হয়ে থাকে এবং দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের সাধারণ ব্যাধি সমস্ত রোগের এখানে কিন্তু টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, যেখানে অল্প দিনের মধ্যে আপনারা সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্বাগত জানাই ডাক্তারবাবুকে। নমস্কার। দেখুন, আজকে আমরা একটু আলোচনা করব আমাদের ব্যথা বেদনা সংক্রান্ত অসুস্থতা নিয়ে। আমরা অনেক সময় দেখি যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে বা কখনো হয়তো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি আমাদের হাঁটু ব্যথা করছে বা পায়ের গোড়ালি ব্যথা করছে, এবং এই ব্যথা হওয়ার পর ডাক্তারবাবু আমরা একটু ভাবি এই সামান্য ব্যথা হচ্ছে, ঠিক আছে আমরা একটু কষ্ট করে হেঁটে নিই, তারপরে হয়তো একটা পাড়ার দোকানে গিয়ে ওষুধ কিনে খাই। অথচ এই যে আমরা এই যে সিস্টেমটাকে ফলো করি, এর থেকে আমাদের এই ব্যথা বেদনার জায়গাটা কতটা সারতে পারে? দেখুন, এই যে আপনি যে ব্যাপারটা বললেন এটা একদম খুব প্র্যাকটিক্যাল ব্যাপার, আর 90% লোকে কিন্তু তাই করছে আজকালও। যেটা হচ্ছে কি, ধরুন কোথাও একটু ব্যথা হলো, সেটা যে কোনো জয়েন্টে হতে পারে, সেই ব্যথাটার জন্য হয়তো একটু কষ্ট পাচ্ছে, দোকানে গিয়ে বললো আমাকে একটা ব্যথার ট্যাবলেট দাও, অনেকে সেই বড়িটার নামও বলে দেবে, অনেক রকম বড়ি আছে, সেটা গেল দোকানদার সে নিজেই তখন ডাক্তারের কাজটা করে দেয়। সে কি করে, তাকে ওষুধ দিয়ে দিল, একটা বা দু ধরনের ওষুধ দিয়ে দিল, একটা বলল যে খাবার আগে খেয়ে নিতে, আর একটা খাবার খেয়ে নিতে, যাতে ব্যথাটা কমে। এটা কিন্তু আলটিমেটলি কোনো উপকারে আসবে না, শুধু ব্যথাটাই কমবে, কারণ এটা কোনো রোগের চিকিৎসা নয়, ব্যথা কমার চিকিৎসা। মানে সিমটমটাকে কমালো। সিমটমটা কমে কিভাবে? আমাদের ব্রেন ব্যথাটাকে অনুভব করতে পারে না, এবং এটা সত্যিকারের কথা বলতে হঠাৎ কেউ একদিন খেয়ে নিল ইমার্জেন্সিতে যে পারছে না বা কোনো একটা কাজ করতেই হবে, তাতে ঠিক আছে, তাও চলতে পারে, যদিও ডাক্তারের পরামর্শ ছাড়া একটা ওষুধও খাওয়া উচিত না, কারণ অনেক মেডিসিনেরই কিন্তু সাইড এফেক্ট থাকে। তবু বলবো ঠিক আছে, মানে তর্কের ক্ষেত্রে বললাম যে ঠিক আছে খেয়ে নিল, কিন্তু এটা দিয়ে কিন্তু চিকিৎসা করে রোগ সারানো যাবে না, কারণ একটু লং টার্ম ট্রিটমেন্ট না করলে এইটার কিন্তু কিওর হবে না, ঠিক আছে? এবং কিওর করতে গেলে কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য সিমটম নয়, যে কারণটার জন্য ব্যথাটা সৃষ্টি হয়েছে সেটাকে আমাদের ঠিক করতে হবে। একটু হোল্ড করুন। এই যে ব্যাপারটা রয়েছে তার জন্য কি হবে, যে আপনার চিকিৎসা করাতে হবে। এই আয়ুর্বেদে কিন্তু সেই ধরনের চিকিৎসা রয়েছে, যেই চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু এই সব ধরনের রোগের থেকে একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, যে শুধু ব্যথা কমবে তা নয়, যে কারণে ব্যথাটা হচ্ছিল সেটাও কিন্তু কমবে। হ্যাঁ, এবার বলুন কে আছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। দেখুন, আপনাদেরকে অনুরোধ করবো, মানে যেই কলার বন্ধুরা আসবেন ডাক্তারবাবু যখন কথা বলবেন আপনারা একটু ওয়েট করবেন, কেমন? আপনাদের ফোন নেওয়া হবে। বলুন কে কে বলছেন, নাম বলুন। সন্ধ্যা, আমি হাওড়া জেলার চেকপোস্ট থেকে বলছি। হ্যাঁ, দিনের দাসগুপ্ত। আচ্ছা বলুন। সমস্যা হচ্ছে পেটের যে মাছ জায়গাটা, মানে মাছ পয়েন্ট, পেটের মাঝামাঝি একটা জায়গা আছে, ওখানে তীব্র ব্যথা করছে, এবং ওই ব্যথাটা খাবার দাবার বেশি খাওয়া হচ্ছে, মানে ভরা পেটে হচ্ছে। আচ্ছা, আপনার খাবারের ধরনটা কি একটু বলুন। খাবারের ধরনটা একটু রিচ জাতীয় খাবার বেশি খাওয়া দাওয়া করি, তেল ঝাল মশলা জাতীয় খাবার। আচ্ছা, আর সময়টা কখন খান আপনি খাবারের? সময়টা সকালের দিকে 10টা, দুপুরের দিকে 2, 2:30, 3টে, বা রাতের দিকে রাত 10টা, 10:30। আচ্ছা, আর আপনার স্টুলটা কেমন হয়, পটিটা কেমন হয়? ওটা ঠিকঠাকই হয়, স্বাভাবিক। আচ্ছা, গ্যাস অ্যাসিড হয়? গ্যাস তো হয়। আপনি শুনতে থাকুন, আমি বলছি মেন কারণটা কেন। দেখুন, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে খাবার দাবারগুলো সেগুলো দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে ঠিকমতো হজম হচ্ছে কিনা, যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যদি দেখা যায় খুব রিচ খাবার বা ঠিক খাবারের কম্বিনেশনটা ভালো নেই, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের হজমের গন্ডগোল হয়, এবং সেখান থেকে দেখা যায় যে একটা বদ হজম হয়, মানে হজম না হওয়াটা, সেখান থেকে কিন্তু গ্যাসের সৃষ্টি হতে পারে,
আর তার সাথে সাথে এই ব্যথাগুলোও থাকে, যেটা আপনার হচ্ছে খাবার পর গ্যাস হয়ে যাচ্ছে। আরেকটা হয় যে সঠিক টাইমে না খাওয়া। দেখুন, আমাদের খাবার হজম করানোর যে ক্ষমতাটা সেটা সবচেয়ে ভালো থাকে মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে দিনের বেলা। তো আপনি যখনই 2:30 3টেতে খাচ্ছেন তখন আপনার খাবার অনেকটা গ্যাপ পড়ছে, এবং গ্যাপ যখনই পড়বে সেই টাইমটাই কিন্তু দেখা যায় যে অ্যাসিডের মাত্রাটা বাড়তে পারে, অথবা এটাও হতে পারে যে অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য আপনার হয়তো গ্যাস হচ্ছে। গ্যাসটা হয় কেন? গ্যাসটা বিশেষ করে তখনই হয় আপনি যে ধরনের খাবারগুলো খাচ্ছিলেন সেগুলো হজম হয়ে ঠিকমতো হজম হয়নি, তার জন্য গ্যাসের সৃষ্টিটা হচ্ছে। অথবা ধরুন কারো স্টুলের প্রবলেম আছে, পটিটা জমা হয়ে থাকছে পেটে, তার থেকেও কিন্তু গ্যাসটা হচ্ছে। তো আপনার দুটো জিনিস করতে হবে। প্রথম কথা হচ্ছে খাবার আধ ঘন্টা আগে ডেইলি হালকা গরম জল খাবেন, এবং খাবারের মাঝখানে আর জল খাবেন না। খাবার খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিট পর জল খাবেন। ঘুম থেকে উঠেও হালকা জল খাবেন, রাত্রে শুতে যাওয়ার সময় হালকা জল খাবেন। দ্বিতীয় ব্যাপার যেটা মাথায় রাখবেন, খাবারের টাইমটা একটু আগিয়ে দিতে হবে। রাতের খাবারের টাইমটা 10:30টার থেকে একটু চেষ্টা করুন 9টার দিকে করতে, এবং দুপুরের খাবারটা মোটামুটি চেষ্টা করুন 1টার মধ্যে সেরে ফেলতে। ঠিক আছে? যত 1টার মধ্যে সারতে পারবেন তত দেখবেন আপনি কিন্তু ভালো থাকছেন। আর যেটা বললাম যে আপনার রিচ খাওয়া হয়ে যাচ্ছে, এখন একটু এটাকে কন্ট্রোল করুন। যখন আবার সুস্থ হয়ে যাবে, প্রবলেমটা ঠিক হয়ে যাবে, তখন আবার না হয় হঠাৎ মাঝে একদিন আর দিন খেলে সেটা খুব একটা বেশি প্রবলেম হবে না। আর যদি দেখছেন এগুলো করেও ঠিক হচ্ছেন না, একবার আমাদের সাথে এসে দেখা করুন, আমাদের ডাক্তারদের কনসাল্ট করুন, দেখবেন এর প্রপার ট্রিটমেন্ট আছে, সেটা করলে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন আপনি পাবেন। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি নিউ ব্যারাকপুর থেকে সমীর দেবনাথ বলছি। আচ্ছা, বলুন। বলছি আমার বেশ পায়ে প্রবলেম হচ্ছে, মানে পায়ে ঠিক বলবো না, কোমরে, মানে বেশ কিছুক্ষণ বসার পরে যদি উঠতে যাই কোমরে কিংবা পায়ে টান লাগছে, ব্যথা হচ্ছে। তো এটা কি ঘরোয়া কিংবা পঞ্চকর্মা পদ্ধতিতে আমি এখনো কোনো অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইনি, তো আমি ডাক্তারবাবুকে ফার্স্ট ফোন করলাম যদি উনি কোনো সাজেশন দেয়। হ্যাঁ, দেখুন, এটা ঘরোয়া ভাবে তো কোনো ট্রিটমেন্ট নেই এটা, ঠিক আছে? আপনি শুধু হালকা গরম সেক দিতে পারেন। তাছাড়া যেটা করতে হবে আপনার, এটাকে যদি পার্মানেন্টলি কিওর করতে চান, একটা খুব ভালো কথা বললেন আপনি যে পঞ্চকর্মায় কি খুব এটার কোনো উপকার হবে? অবশ্যই। পঞ্চকর্মাই হচ্ছে এর সঠিক ট্রিটমেন্ট। মেডিসিন তো থাকে, কিন্তু এর সাথে যদি আপনি পঞ্চকর্মা করেন তাহলে দেখবেন রেজাল্ট অনেক বেটার পাবেন এবং তাড়াতাড়ি পাবেন। পঞ্চকর্মাটা আমাদের কি বলা হচ্ছে যে আপনার বডিকে ডিটক্সিফাই করে, এটা হচ্ছে পঞ্চকর্মার একটা উদ্দেশ্য, ঠিক আছে? এবং দ্বিতীয় আরেকটা যেটা মানে কাজ করে যে আমাদের এই পঞ্চকর্মাতে কি কিছু ব্যায়ামও থাকে? হ্যাঁ হ্যাঁ, পঞ্চকর্মার মধ্যে কি কিছু ব্যায়ামের পদ্ধতিও আপনারা দেন? না না না, পঞ্চকর্মার মধ্যে কোনো ব্যায়াম থাকে না, ঠিক আছে? কোনো ব্যায়াম থাকে না, মানে এটা সেশন থাকে, আমাকে নিতে হবে, তাই? একদম, কিছু সেশনস থাকে, সেটা আপনার এসে নিতে হবে, আপনার কিছু করতে হবে না ওটায়, ঠিক আছে? তার সাথে সাথে যখন এটা কমপ্লিট হয়ে যায় আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই, যেগুলো আপনি নিয়মিত ঘরে অভ্যাস করলে দেখবেন আরো বেটার থাকবে। মধ্যমগ্রাম আপনার কাছে হবে, আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, ডিটেলসটা বলে দেবে কিভাবে যাবেন, কবে পেয়ে যাবেন আমাদেরকে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে মানে 9830235527 অথবা 9830235537, এই হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনি এখানে ফোন করুন। আর আপনার খুব কাছেই হেড অফিস রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, মধ্যমগ্রামে। আচ্ছা, মধ্যমগ্রামের অ্যাড্রেসটা হচ্ছে আপনার যশোর রোড, পূর্বাশা, মধ্যমগ্রাম, কলকাতা 129, অপোজিট অফ রিলায়েন্স মার্কেট বাস স্টপ, নিউ ব্যারাকপুর মোড়। এই হচ্ছে অ্যাড্রেস। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করলে পরে আপনি সেখান থেকে ডিটেলিংটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার একটু আসি আমার ব্যথা সংক্রান্ত আলোচনায়। যে হয়তো হাঁটুতে ব্যথা হয়েছে বা গোড়ালিতে ব্যথাটা হয়েছে, কিন্তু সেটা ভালোভাবে ট্রিটমেন্ট করেনি, এবার সেই ব্যথাটা কি আবার অন্য কোথাও হতে পারে? মানে ওটা আনট্রিটেড আছে বলে কোমরে হচ্ছে, পিঠে হচ্ছে, এটা কি বাড়াবাড়ি হতে পারে? দেখবেন যাদেরই আর্থারাইটিসের সমস্যা আছে হাঁটুতে, প্রথমে তাদের কিন্তু একটা হাঁটু ধরে, ঠিক আছে? একটা হাঁটুর পর আস্তে 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 আরেকটা হাঁটুর দিকে ব্যথাটা ছড়ায়। এর একটা কিন্তু কারণ আছে। দেখুন, দুটো হাড়ই দুর্বল হচ্ছে, দুটো হাড়ের ওপরেই চাপ পড়ছে, কিন্তু যখন একটা হাড়ে ব্যথা বেশি হয় মানুষ
সেই পাটাকে সামলে চলতে চেষ্টা করে, করতে গিয়ে অন্য পায়ের ওপরে চাপটা অনেক বেশি পড়ে এবং দেখা যায় যে তখন সেই পায়ের মধ্যেও সেই প্রবলেমটা আস্তে আস্তে বাড়ছে। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন এই যে আমাদের যে ওয়েট বেয়ারিং জয়েন্টস গুলো, তার মধ্যে আমরা বলবো কি হিপ জয়েন্ট আছে, নি জয়েন্ট আছে, অ্যাঙ্কেল জয়েন্ট আছে। যখন একটা পার্টে ব্যথা ধরে নেয় তখন অন্য পার্টগুলোতেও কিন্তু ব্যথা আস্তে আস্তে ধরতে থাকে। তার জন্যই দেখবেন যাদেরই এই প্রবলেমগুলো আছে তারা কিছুদিন পর হয়তো বলছে যে কোমরে ব্যথা হচ্ছে, অনেকে আবার বলছে গোড়ালিতে ব্যথা হচ্ছে, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হচ্ছে, এরকম কিন্তু পরপর আসতে থাকে। ঠিক আছে? তো এটার জন্য যখনই আপনি যে কোনো একটা জায়গায়, ধরুন ঘাড়ে হোক, কোমরে হোক, হাঁটুতে হোক, অ্যাঙ্কেলে হোক, ব্যথার কোনো রকম আপনি মানে ফিল করছেন, সেটাকে ফেলে রাখবেন না। কারণ ভেতরে আজকে আপনার ব্যথাটা আপনি বেশি সহ্য হচ্ছে না, অসহ্য হচ্ছে বলে দেখাতে চাইছেন, কিন্তু রোগটা কিন্তু আজকে শুরু হয়নি। এগুলো কিন্তু ক্রনিক ডিজিজ, অনেক পুরনো রোগ থাকে, সেটা আস্তে আস্তে শরীরকে ক্ষয় করতে থাকে, স্লো পয়জনের মতো কাজ করে। একটা টাইমে অতিরিক্ত যখন বাড়াবাড়ি হয় তখন মানুষ সিমটমগুলো ফিল করে, মানে ব্যথা হয়, লাল হয়, গরম হয়ে থাকে জায়গাটা, হাঁটতে চলতে কষ্ট হয়, তখন ডাক্তারবাবুদের কাছে আসে। তো অল্প থাকতেই যদি আপনি সারিয়ে নিতে পারেন, দেখা যাবে ওই স্টেজটা আসলো না, কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন এবং শুধু আপনার একটা জয়েন্ট না, অন্য জয়েন্টগুলোও আপনার বেঁচে গেল। একদম। এবং তাই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যে কোনো রোগের একদম শুরুতেই যদি ট্রিটমেন্ট করাতে শুরু করেন তাহলে আপনি কিন্তু খুব অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে ট্রিটমেন্ট হয় সেটা জানবেন যে পার্মানেন্ট সলিউশন, কারণ এখানে সিমটম বেসড ট্রিটমেন্ট নয়, রুট কজ থেকে ট্রিটমেন্ট হয়। এই কারণেই কিন্তু আপনাদের ব্যথা বেদনা বা অন্য যে কোনো রোগের একেবারে আপনারা পুরোপুরি সুস্থতা লাভ করতে পারেন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি রামপুরহাট থেকে মানস দত্ত বলছিলাম। আচ্ছা বলুন। আমার সমস্যা আছে, মানে প্রচুর পরিমাণে গ্যাস অম্বলের সমস্যা, মানে কিছু খেয়ে নিলেই তারপরে মানে কিছুক্ষণ বাদে মানে ওইটা অ্যাসিড হয়ে যায়, তারপরে বমি বমি ভাব লাগে। আচ্ছা আচ্ছা, আপনি কি রিচ খাবার দাবার খান? রিচটা খাই দুপুরের বেলায় শুধু খাওয়া হয়, নাহলে রাতের বেলায় এমনি নর্মাল রুটি মানে খাই। আচ্ছা, আর পটি কেমন হয়? প্রতিটা রেগুলার ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। একটা বাড়িতে একটা ডাস্ট তৈরি করবেন, তাতে কি থাকবে? মৌরি থাকবে, তার মধ্যে আপনার একটু জিরে থাকবে, আর তার সাথে থাকবে জোয়ান। এই তিনটে একসাথে নেবেন, সম পরিমাণে নিয়ে নেবেন। ধরুন কোন এই তিনটেই 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম করে নেবেন। ঠিক আছে? ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটা একটু মিক্সিতে ওটা ডাস্ট করে নেবেন, তিনটে একসাথে ডাস্ট করে রেখে দেবেন। এবং ডেলি দুবেলা খাবার পর 1 চামচ নেবেন মুখে দিয়ে, মানে খাবার 15-20 মিনিট পর, যেটা আমি জল খেতে বলি, তখন মুখে দিয়ে অল্প জল দিয়ে ওটা খেয়ে নেবেন। এটা কিন্তু আপনার হজম করতে খুব ভালো কাজ করবে। ঠিক আছে? তো এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে খাবার টাইমটা মেনটেন করবেন। আমি সব সময় বলি আপনি কি খাচ্ছেন, যেমন ওটা মাথায় রাখতে হবে, তার সাথে সাথে কিন্তু খাওয়ার সময়টাও মেনটেন করতে হবে, তাহলেই হজম ঠিক মতো হবে। দেখবেন গ্যাস অম্বলের প্রবলেমটাও চট করে হবে না। তৃতীয়ত যেটা, জলের পরিমাণ বাড়াতে হবে আর শাকসবজি খেতে হবে। ঠিক আছে? শাকসবজির মধ্যে যত রকম শাকসবজি যে সিজনে পাবেন সেটাই খাবেন, হালকা রান্না করে খাবেন। এবং জলের পরিমাণ, আপনার যা ওজন, ধরুন আপনার 60 কেজি ওজন, তাহলে আপনার মোটামুটি 3 লিটার জল খেতে হবে। যদি দেখা যায় যে আপনার 50 কেজি ওজন, তাহলে 2.5 লিটার খেতে হবে। মানে পার কেজিতে আপনার 50 ml করে জল খাবেন। এটা হচ্ছে একটা জেনারেল হিসাব। এইভাবে করে জল খাবেন, দেখবেন আপনার পটিটাও ক্লিয়ার হবে, কোষ্ঠকাঠিন্যটা হবে না, গ্যাস অম্বল কিন্তু তখন অটোমেটিক কমতে থাকবে। আচ্ছা, কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। আমি টিভিতে দেখছিলাম, ডাক্তারবাবুর কথাগুলো শুনলাম। তো আমার সমস্যা হচ্ছে হাঁটু কোমরের ব্যথা। আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, হাঁটু আর কোমরে ব্যথা কতদিন ধরে হয়েছে ব্যথা? আমার হয়ে গেল, আমরা প্রায় 2-3 বছর হয়ে গেল আমার ব্যথা হচ্ছে। কোনো চিকিৎসা করেছেন আগে? চিকিৎসা তো অনেক করেছি, আমি তো বর্ধমানে থাকি, এখানে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার কোনো সমস্যার সমাধান হয়নি। আচ্ছা, আপনার যে ডাক্তার দেখিয়েছেন, যে রিপোর্ট করেছেন, তাতে কি এসছে? রিপোর্টে কি লেখা আছে?
রিপোর্টে সেরকম কিছু লেখা নেই, বলছে যে আমার ওই যে হাঁটু একটু ক্ষয় এসেছে। আচ্ছা, অস্টিও আর্থারাইটিস হয়েছে তার মানে, ঠিক আছে। দেখুন আমাদের কাছে এই অস্টিও আর্থারাইটিসের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে এবং সেগুলো কিন্তু রেজাল্ট খুব ভালো। আমাদের কাছে এমনও পেশেন্ট আছে যারা ধরুন লাঠি ভর দিয়ে দিয়ে এসছে, ট্রিটমেন্ট কিছুদিন নেবার পর তারা নিজে থেকে লাঠি ছেড়ে দিয়েছে, কারণ বলছে আমার আর প্রয়োজন নেই লাঠি। তো এরকম সুন্দর সুন্দর রেজাল্ট আমাদের এখানে হয়েছে। এটা আমাদের ভগবানের আশীর্বাদ বলতে হবে যে আমাদের হাতে এরকম ভালো রেজাল্ট এসছে, ঠিক আছে। তো আপনার যে প্রবলেমটা আছে এইটা নিয়ে আপনি এখন হেল্পলাইন নাম্বারে কল করে নিন। কবে আমাদের বর্ধমানে ডাক্তারের চেম্বার আছে, এনবিপির যেদিন চেম্বার আছে সেখানে গিয়ে আপনি আপনার সমস্যাটা নিয়ে দেখাবেন। আগের প্রেসক্রিপশন বা রিপোর্ট থাকলে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখে তারপরে ট্রিটমেন্ট চালু করলে দেখবেন আপনিও সুফল পাবেন। হ্যাঁ অবশ্যই আছে, হেল্পলাইন নাম্বারটা ফোন করে চেম্বার আছে, একজন ডক্টর আছেন চেম্বারে। যাই হোক আপনি তো আজকে চেম্বারে অ্যাটেন্ড করতে পারেন। আজকে বর্ধমানের চেম্বার আছে না ডক্টর ইনভার্টাচারিয়া? না, হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9830235527, 9830235537। এই হচ্ছে দুটো হেল্পলাইন নাম্বার, এটাকে আপনি লিখে রাখুন আর এখানে আপনি কল করুন। নেক্সট বর্ধমানের চেম্বার কবে রয়েছে এখানেই আপনাকে বলে দেবেন এবং কিভাবে পৌঁছবেন ইত্যাদি ডিটেলিং সবকিছু পেয়ে যাবেন। এবার একটু দেখে নিস কোন কোন সেন্টারে আপনারা কোন ডক্টরদের পাচ্ছেন। ক্যানিং এ বসবেন ডক্টর আর তে, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, আসানসোলে থাকছেন এখানকার ডিরেক্টর ডক্টর বি শর্মা, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কাকদ্বীপে বসছেন ডক্টর এস খান, পুরুলিয়াতে বসছেন ডক্টর এ হালদার, কোচবিহারে এস ঘোষাল, বোলপুরে বসছেন ডক্টর বি শর্মা, দুর্গাপুরে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, মেচেদাতে বসবেন ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, খড়গপুরে বসবেন ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে এবং শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা, গৌহাটিতে বসবেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল এবং আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা। অ্যাকচুয়ালি যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন এবং এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেন অফিস রয়েছে মধ্যমগ্রামে, যশোর রোড, পূর্বাশা, নিউ ব্যারাকপুর মোড়ে। আর তাছাড়াও কিন্তু আরও চেম্বার রয়েছে যেগুলো আপনারা পাচ্ছেন কলকাতায় ল্যান্সডাউনে, হাতিবাগানে আছে এখন চেম্বার, হাতিবাগানে পাচ্ছেন। আচ্ছা, আর বাকি চেম্বার রয়েছে হাওড়া, শিবপুর, দাসনগর, বাল্টিগুড়ি বাজার, বেলুর। তো বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। অ্যাকচুয়ালি আপনি যেখানে রয়েছেন সেই জায়গাটার কথা যখন হেল্পলাইন নাম্বারে বলবেন তখনই সেখান থেকে আপনাদেরকে বলে দেবেন যে কোন চেম্বারটা আপনার কাছে হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলছিলাম যে আমি ডাক্তার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আছেন, বলুন। বলছি যে আমার না ঘাড়ে না স্পন্ডিলাইটিস হয়েছে, ডান দিকটা। আচ্ছা, ডান দিক হাত ধরে হাত দিয়ে নাবছে ব্যথাটা, তাই তো? ঘাড় থেকে ব্যথাটা হাত দিয়ে নাবছে, তাই তো? হ্যাঁ, ঘাড়ের ব্যথাটা ডান হাত থেকে হাতের দিকে নামছে। আচ্ছা, বলুন আর কি জানেন? মাঝে মাঝে মাথাটা ঘোরে, মাথাটা কেমন টলমল করে, সেটা শরীর কেমন করে, মাথাটা ঘোরে, মাথাটা টলমল করে, কেন হচ্ছে? হ্যাঁ আমি বলছি আপনাকে, আপনি কোথা থেকে বলছেন বলুন? সোনারপুর থেকে। দেখুন আপনার যে প্রবলেমটা এইটা সার্ভাইকাল স্পন্ডেলোসিস হচ্ছে, ঠিক আছে। এখন আপনার যে স্টেটটা আছে ওটা সার্ভাইকাল স্পন্ডেলাইটিস হয়ে গেছে, মানে ইনফ্লেমেশন আছে ওখানে। ওখানে দেখবেন অনেক সময় একটু গরম ভাব থাকতে পারে অনেক সময়, ঠিক আছে। যখন দেখবেন এই প্রবলেমগুলো বাড়ছে ওই জায়গাটা এরকম হবে, একটু ঘাড়টা ঘোরাতে কষ্ট হবে, এটাও হতে পারে। এবং যেটা হচ্ছে মাথা ঘোরাচ্ছে, কারণ আপনার ওখান দিয়ে যে নার্ভ গুলো যাচ্ছে না তার উপরে চাপ আসছে। অনেক সময় এমন হবে যে মাথা ঘুরিয়ে মনে হবে যেন বমি পাচ্ছে, এটাও হতে পারে, ঠিক আছে। হচ্ছে হ্যাঁ 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 ওটা হয়, হ্যাঁ ওই ভার্টিগো বলে ওটাকে, ওটাও হয়, ঠিক আছে এই স্পন্ডাইলোসিসের সাথে।
তো এটার জন্য প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এটার জন্য সবচেয়ে ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদায় যেটা আছে সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপি করলে এই ভার্টিগো যেটা আছে এটাও ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি যে আপনার যে স্পন্ডেলাইটিসের যে সমস্যাটা আছে, ঘাড়ের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, সেগুলোও ঠিক হবে। আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেরি না করে চলে আসবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রেস্ট্রিকশন একটু আপনার করতে হবে এখন। সেটা হচ্ছে কি, আপনার বয়সটা কত? আমার এই 50। হ্যাঁ, এই টাইমে কি হয়, মেনোপজের টাইম হয়, অথবা প্রি মেনোপজ যদি আপনার স্টেজে চলছেন, তাহলে হাড়গুলো খুব দুর্বল হয়। ঠিক আছে, এবার যদি আপনি ঘাড়ের জন্য বলছি, যদি বেশি সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করেন, ঠিক আছে, তখন কিন্তু এই ব্যথাটা বাড়বে, প্রবলেমটা বাড়বে, ব্যথাও বাড়বে, মাথা ঘোরাটাও বাড়তে পারে। ঠিক আছে, তো এটাকে অ্যাভয়েড করুন, যতটা সম্ভব সেটাকে অ্যাভয়েড করুন। রাত্রে ঘুমানোর সময় যদি সম্ভব হয় সার্ভাইকাল পিলো কিনতে পাওয়া যায়। ঠিক আছে, সার্ভাইকাল পিলো কিনে মাথায় দেবেন, অথবা মানে একটা টাওয়েল অথবা চাদরকে রোল করে ঘাড়ের নিচে দিয়ে তারপরে ঘুমোবেন। তাহলে দেখবেন অনেক আরামও পাবেন ঘুমোতে, এবং আপনার এই প্রবলেমটা হবে না। এইভাবে করুন, আর একটা হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের এখানে একটা বুকিং করিয়ে নেন। ঠিক আছে, ভালো থাকবেন। আরেকবার জানিয়ে দিই, হেল্পলাইন নাম্বার 9830235527, 9830235537, এটি হচ্ছে হেল্পলাইন নাম্বার। আচ্ছা, এবার আমরা একটু আসি যে এই যে ব্যথার ক্ষেত্রে আমাদের এখন শীতকাল পড়েছে, তো শীতকালে আমাদের ব্যথার প্রকোপটা একটু বেড়ে থাকে, কিন্তু আমাদের ডায়েট চার্টটা আমরা এই শীতকালে কিরকম করব যাতে এই ব্যথার জায়গাটাকে আমরা যতটা সম্ভব কমাতে পারি? দেখুন, প্রথম কথা, এই ব্যথা শীতকালে কি হয় যে আমাদের যেটা বায়ু বাত দোষ বলি আমরা, বায়ুটা কিন্তু বেড়ে যায় শরীরের মধ্যে। তাই জন্য মাথায় রাখতে হবে এমন কিছু খাবার খাবেন না যেগুলো অতিরিক্ত গ্যাস সৃষ্টি করে পেটের মধ্যে। তার মধ্যে কয়েকটা খাবার বলে দিচ্ছি, চেষ্টা করুন যাদের ব্যথার সমস্যা আছে তারা সবসময় অ্যাভয়েড করতে। সেটা হচ্ছে, হয়তো আমার কথা শুনে মনে হবে এই সময় তো এগুলোই খেতে হয়, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, বেগুন, এগুলোকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তার সাথে তেঁতুলের টক, এই খাবারগুলোকে অ্যাভয়েড করুন। তাহলে দেখবেন শরীরের মধ্যে গ্যাসের মাত্রাটা বাড়বে না। ঠিক আছে, এবং গ্যাস যখনই কম থাকবে শরীরের মধ্যে, বায়ু যেটা বলছি বাত দোষ, সেটা যত কম থাকবে তত দেখবেন ব্যথার প্রকোপটা আপনার শরীরে কম হবে। এইটা কিন্তু শীতকালে বাড়ে বলেই দেখা যায় যে শীতের সময় বাতের রোগীদের ব্যথা বেড়ে যায়, বলে না, কারণটা হচ্ছে এইটা একটা বড় কারণ। আরেকটা, একেবারে ঠান্ডা জল দিয়ে স্নান করবেন না, হালকা গরম জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। আর সবচেয়ে ভালো, যেটা খুব প্রয়োজন সবার জন্যই, সেটা অ্যাটলিস্ট আধা ঘন্টা ডেলি, আধা ঘন্টা সূর্যের আলোটা নেবেন শরীরের মধ্যে। ভোরের আলো যদি সম্ভব না, আমি একটা কথা করেছিলাম, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে ডাক্তারবাবু টিভিতে বলছেন, উনি বর্তমানে আসবেন না? আমাদের সব ডাক্তাররাই ঘুরিয়ে ফিরিয়ে যান। ঠিক আছে, এবার আপনি হেল্পলাইন নাম্বারে কথা বলে নেবেন, যে যিনিই থাকবেন একই ট্রিটমেন্ট হবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমার আপনার কথা বলে ভালো লাগছে। হ্যাঁ, ওখানে যে আমি থাকি বা যেই থাকুক একই ধরনের ট্রিটমেন্ট পাবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকুন, এবং যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, 9830235527, অথবা লাস্টে 37 রয়েছে, এই নাম্বারে কল করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী চেম্বারে পৌঁছে যান। ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ জানাই, যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।